তুমি আইবি হিসাবে, দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো, কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া, তুমি কে? তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পড়ে যাবে এখানে, মনে রাখবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এবং বেশ কয়েকজন ইসরায়েলের রাজনৈতিক নেতা, পাশাপাশি সামরিক নেতা, পাশাপাশি সেনা প্রধান, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হজ করে দুবাই হয়ে আমেরিকা যাবার পথে দুবাইতে ইমিগ্রেশন পুলিশ এফ সালমান রহমান বেক্সিমকুর মালিককে আটকিয়ে দিয়েছে বলে আমাদের কাছে একটি গভীর জায়গা থেকে তথ্যটি এসেছে। দর্শক, এইবার খেপেছে হেফাজত ইসলামের নেতারা। প্রিয় দর্শক, অনেকেই বলাবলি করেন বা কমেন্টস করেন হেফাজত ইসলামের নেতারা শুক্রবার বাদে কখনোই আন্দোলন করতে পারে না বা আন্দোলনে ছাপিয়ে পড়ে না। প্রিয় দর্শক, তাদের মুখে এবার কুলু পেটে দিল হেফাজত ইসলামের নেতারা। এবার তারা সরাসরি যেই হুঁশিয়ারিটি দিয়েছে প্রিয় দর্শক, যেটা অভাবনীয়, অর্থাৎ কল্পনার বাইরে। প্রিয় দর্শক, হঠাৎ করে হেফাজত ইসলামের নেতারা কার উপরে এতটা ক্ষিপ্ত হলো এবং কেন ক্ষিপ্ত হলো সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, গণতন্ত্র মঞ্চের একটি আন্দোলনে সরাসরি পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। দর্শক, পুলিশ কেন তাদের উপর এতটা ক্ষিপ্ত হলো এবং তারা ঠিক কি আন্দোলন করতে চলেছিল এবং পুলিশ ঠিক কিভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এরপর তারা কি করে, এখানে দোষটা মূলত কাদের? প্রিয় দর্শক, ফুটেজটি আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো, তাই বলবো অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আপনারা দেখতে চলেছেন আরও একটি সুসংবাদ, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এবং সেখানকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। দর্শক, গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে কি সব শেষ হয়ে গেল? পরবর্তী স্টেপে কি ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে আইসিসি, সেটি আশা করছি আপনারা নিউজটি দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে জানতে চলেছেন আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা, যেগুলো সম্পর্কে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো চলুন আমরা এখন বিস্তারিতভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার মতন যারা অন্তর থেকে চান যে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এবং ইসরায়েলের যে সেনাপ্রধান আছে এই দুজনের হাতে আসলে যেন এই হাত করা ওঠে, তারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে প্রথমে আমিন লিখবেন। আসেন সেই সুখবর। তবে আমরা জানি না যে এটাকে বাস্তবায়ন করাটা আসলে কতটা টাফ ইস্যু হতে যাচ্ছে, তবে তীর কিন্তু অন দ্য ওয়ে। ফিলিতে আপনার আমাদের ওই যে ছোট্ট শহরটা গা ওই যে যা, সেই উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এবং বেশ কয়েকজন ইসরায়েলের রাজনৈতিক নেতা, পাশাপাশি সামরিক নেতা, পাশাপাশি সেনা প্রধান, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। খেয়াল থাকার কথা, পুতিনের বিরুদ্ধে দিছিল, বাট পুতিন কাকুরি কিন্তু এখনও আসলে হাতে হাত করা লাগানোর সক্ষমতা হয়নি। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার চলছে। আর ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক শুরু করেছে নেহু। ইসরায়েলের টিভি চ্যানেল 12 এবং সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বড় বড় আকারে তাদের এই নিউজটা আজকে করা শুরু করেছে। চ্যানেল 12-এর খবর অনুযায়ী কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির 3 জন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটা জরুরি বৈঠকে বসেছেন। আর এমন বার্তা পাওয়ার পরই যে কোনো সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আর তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই খবরের পরই তেল আবিবে এই জরুরি বৈঠক। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নাম হচ্ছে ইসরায়েল কাজ, তার কার্যালয় বৈঠকের বিষয়টি টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে শুধুমাত্র এই গ্রেপ্তারের তালিকায় নেহু না, এর পাশাপাশি কে আছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধেও আপনার আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ওই বৈঠকে এই পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী এবং কৌশল বিষয়ক মন্ত্রী তারা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা যেন আদালত জারি করতে না পারে সেজন্য আইসিসি এবং আদালতের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তি এবং রাষ্ট্রের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবকের সঙ্গে বিষয়টি নিয়ে আপনার উত্থাপন করে আলোচনা করে তাদের সাথে সহায়তা অলরেডি চেয়েছে নেহু। ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ছে ইসরায়েল, বিশেষ করে ওই উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে আপনার ইসরায়েলের আশঙ্কা আরও প্রবল হয়েছে। এছাড়া অনেক দেশ সেখানে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং গণহত্যা বিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে বলেও আপনার অভিযোগ এসেছে। মূলত
আপনার 2014 সালে বীর এবং আইডিএফ এর যুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ নিয়ে 2019 সালে তদন্ত করার ঘোষণা দিয়েছিল আইসিসি। তো লম্বা সময় বন্ধ থাকার পর 2021 সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আর এরই মাঝখানে আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসাল সফরও করেছেন। তার সফরের 3 মাসের মধ্যে আপনার এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এলো। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কতটুকু সহজ। আইসিসি বলেন বা আরও যে সংস্থাগুলো বলেন, জাতিসংঘ বলেন, বি অনেস্টলি যদি আমি বলতে চাই, এগুলোর আসলে কার্যকরী ভ্যালু আমাদের মতন গরিব রাষ্ট্রগুলোতে। ইসাল কিন্তু প্রকৃতপক্ষে জাতিসংঘেও গণে না। কারণ কি, জাতিসংঘের যারা বাবা মা পরিবার গোষ্ঠী জ্ঞাতি তারা কারা? তারা তো পশ্চিমের কয়েকটা দেশ, আমেরিকা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, আরও কয়েকটা দেশ। তো এই দেশগুলো কি কোথাও না কোথাও চাচ্ছে যে ইসাল থামুক? নো। সো এখন সবচেয়ে টাফ ইস্যুটা হচ্ছে 100% এখানে মাঝখানে আমেরিকা এসে নাক গলাবে, বলবে যে না এটা হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আর যদি হয়ও, গ্রেপ্তার করাটা আসলে এত সোজা না। তারপরেও আল্লাহ চাইলে কিনা সম্ভব। দোয়া করছে যেন এই জিনিসগুলা আমরা জীবদ্দশায় দেখতে পারি। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো, তোমার আকীদা বিশ্বাস নিয়ে তুমি থাকো। তোমার কবরের জবাব তুমি দিবা, আমাদের জবাব আমরা দিব। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কেন টানাটানি করছো? আমরা এখানে মিলাদ করি না, ক্যাম করি না, তুমি বলছো মিলাদ ক্যামের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ। এটা চলছে গতানুগতিক ভাবে, মানুষ করে যাচ্ছে, আমরা করছি না, এটা আমাদের ব্যাপার। তুমি চাচ্ছ সমস্ত মসজিদগুলি দখল করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো। তুমি তাদেরকে সহযোগিতা করো, কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামাবার দরকার। আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবেন। এই জন্য আমি আবার বলছিলাম যে আমাদের মানিজ্যের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করব। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো? আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দেখো। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে যে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও, বহু মানুষ তারা চাইও পায় না। তুমি সেইভাবে চুরি করতো, তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর করে রাখছো। এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষকে, ভালো মানুষকে চোর চোর করে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রুবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, দুলিশাৎ করে দিবে। তোমার আইনের ক্ষমতা তা টিকে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো, তখন তুমি তোমার অবস্থা, আইন তার নিজস্ব গতিতে চলে। এই অংশটা তুমি করো নাই, এই অংশটা আমরা থেকে এটা এখানে আমাদের মসজিদের সাথে 2টা পয়সা করে তিলে তিলে করে আমরা মসজিদের অবস্থায় আনছি। আজকে তুমি আমাদের মাথার হেরি হয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয়, টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায়? টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে। দেখতে মনে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পাও। তুমি আইবি হিসাবে, দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো, কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া, তুমি কে? তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পরে যাবে এখানে, মনে রাখবে যেদিন তুমি অবস্থা। তুমি, আমি বলছিলাম তোমার আলোচনায়, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভান দেখো নাই। তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমার পথে তুমি কাজ করতেছো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো, আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না। গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি হলো, হজ করে দুবাই হয়ে আমেরিকা যাবার পথে দুবাইতে ইমিগ্রেশন পুলিশ এফ সালমান রহমান বেক্সিমকুর মালিককে আটকিয়ে দিয়েছে বলে আমাদের কাছে একটি গভীর জায়গা থেকে তথ্যটি এসেছে। আমরা আশা করছি যে এই তথ্যটি ভুল হবে না, সঠিক হবে। তাই গুরুত্বপূর্ণ এই তথ্যটি পাওয়ার পরপরই আপনাদের সামনে এই তথ্যটি নিয়ে আসছি। আমরা জানি যে আপনারা আমাদের কাছ থেকে নতুন তথ্যগুলা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনের তথ্যগুলা পাওয়ার জন্য অপেক্ষাই করেন। আমরা এই এফ সালমান রহমানকে দরবেশ বাবা হিসাবেও চিনি, দরবেশ নামেও উনি বাংলাদেশে বেশ পরিচিত, বাংলা ভাষার সকল মানুষের কাছে উনি দরবেশ হিসাবে পরিচিত, সেই এফ সালমান রহমান। সালমান রহমান বেক্সিমকুর মালিকই না শুধু, তিনি হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উনি কিন্তু বাংলাদেশের বহু ঘটনায় বহু কিছুর সাথে জড়িত। আমরা যতটুকু জানি যে করোনা মহামারীতে বেক্সিমকুর মালিক ইন্ডিয়া থেকে ভ্যাকসিন কিনেছিলেন বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের টাকা দিয়ে, বাংলাদেশের সরকারের টাকা দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে সেই ভ্যাকসিন বাংলাদেশ পায় নাই। পরবর্তীতে আমেরিকা, ইউকে সহ সৌদি আরব সহ বিভিন্ন দেশের অনুদানের ভ্যাকসিনগুলাই বাংলাদেশের মানুষ ব্যবহার করেছে। বিদেশের অনুদানের ভ্যাকসিনগুলো বাংলাদেশের মানুষ না পাইলে বাংলাদেশের মানুষকে আমরা আজকে যেরকম সুস্থ সবল ভালো দেখছি, সেটা হয়তোবা আমরা অনেক মানুষকে হারাতে হতো এই ভ্যাকসিনের অভাবে। তাই এই ভ্যাকসিনকুর মালিক এফ সালমান রহমানের প্রিভিয়াস ইতিহাস আপনাদের সকলের জানা আছে। তিনি শুধু তাই নয়, 1996 সালে বাংলাদেশের সর্বপ্রথম সবচাইতে বেশি শেয়ার মার্কেটকে যিনি লুটে নিয়েছিলেন বলে লুটেরাজ হিসাবে পরিচিত সেই এফ সালমান রহমান, বয়সে বাংলাদেশের একজন সিনিয়র মানুষ, কিন্তু আল্লাহ তাকে কখন
হেদায়েত করবেন যে তার কখন টাকার পিপাসা মিটবে। বাংলাদেশের মানুষের ভ্যাকসিনের টাকা তিনি খেয়ে ফেলেন, বাংলাদেশের মানুষের শেয়ার মার্কেটের টাকা উনি খেয়ে ফেলেন। ওনার এত টাকা দিয়েও উনি শান্তি পাচ্ছেন না মনে হচ্ছে। ওনার টাকা আর টাকা প্রয়োজন, টাকা পেলে উনি যা ইচ্ছা তাই করতে পারেন। জনগণকে তোয়াক্কা নয়, জনগণের কোনো মঙ্গল নয়, ওনার নিজের মঙ্গলের জন্য ব্যস্ত। ওনার হায়াত আল্লাহ কত হাজার বছর রেখেছেন আমার জানা নাই। একজন মানুষের স্বাভাবিক হায়াতের কাছাকাছি কিন্তু ওনার বয়স হয়ে গেছে। তো স্বাভাবিক যে হায়াতটুকু মানুষ আমরা পাই, বাংলাদেশি মানুষ পায়, সেই বয়স কিন্তু ওনার হয়ে গেছে। এখন যেটা আছে আমরা মনে করি যে এই বয়সে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার, যে আল্লাহ যেন হায়াতটা এক্সটেনশন করে হায়াত যেন বাড়াইয়া দেয়। তো সেই হায়াত বাড়ানোর দোয়াটা কি মানুষকে মেরে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে না মিঠাইয়া বরঞ্চ উল্টা মানুষের দিকে হাঁটলে কি আল্লাহ মানুষের হায়াত বাড়িয়ে দিবে? নাকি এই মানুষগুলার অভিশাপে বা এই মানুষগুলার মনের বদদুয়ায়? আওয়ামী লীগের বহু মানুষ ওনাকে বদদুয়া দেয়, কেন দেয় আমি জানি না। প্রিয় দর্শক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলের মানুষের সাথে আমার চলাফেরা আছে, সম্পর্ক আছে। লন্ডন ছাড়াও পৃথিবীর সব দেশে আছে। যেহেতু আমি টকশো করি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পরিবার পরিজনের খোঁজখবর আমার কাছে আছে। তাদের পারিবারিক কথাবার্তাও আমার সাথে হয়, কারণ আমি একজন উপস্থাপক হিসাবে অনেকেই মন খুলে আমার কাছে বলেন। কিন্তু এই মানুষটাকে ভালোবাসে এমন একজন মানুষ এই পর্যন্ত আমি খুঁজে পাইলাম না। আমি জানি না বাংলাদেশের কত কোটি মানুষ ওনাকে ভালোবাসে আর কত কোটি মানুষ ওনাকে ঘৃণা করে। আপনাদের কমেন্টসের ভিতরে আমি বুঝতে পারবো আপনারা কত পার্সেন্ট লোক ওনার পক্ষে কমেন্টস লিখছেন আর কত পার্সেন্ট মানুষ ওনার দুষ্টুটিগুলা তুলে ধরে আমার এই ভিডিওতে কমেন্টস লিখছেন। আমি প্রত্যেকটা কমেন্টস পড়বো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা কমেন্টসেই আপনাদের যে কি কমেন্টস লিখছেন এটা বোঝার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমেরিকার ইমিগ্রেশনের বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখছি। আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে তাদের ইমিগ্রেশন যেখান থেকে সর্বশেষ কানেক্টিং ফ্লাইটটা হবে সেখান থেকেই প্যাসেঞ্জারকে তারা ইমিগ্রেশন করে নেবে। স্পেশালি দুবাইতে আমেরিকান লোকেরাই ইমিগ্রেশনে বসছে। এই দুবাই থেকে ডাইরেক্ট আপনার আমেরিকা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে ডাইরেক্ট আমিরাতের ফ্লাইট আছে, এবং আমিরাতকে আমরা সবাই জানি যে এটা 5 স্টার এয়ারলাইন্স এবং বিশ্বের অন্যতম এখন একটি এয়ারলাইন্স আমিরাত এয়ারলাইন্স। তো সেই কারণে আমিরাত থেকে পশ্চিমের দেশগুলোতে, যেরকম আমরা ইউকেতে 18টা ফ্লাইট দৈনিক আছে দুবাই থেকে, তাহলে ইউকের মতো একটা ছোট দেশে যদি দৈনিক 18টা এবং ইভেন কি আরও 18টার চেয়ে বেশি হয়েছে বলে আমি যতটুকু জানি, বিভিন্ন এয়ারপোর্টে তাদের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দুবাই টু ইউকেতে ফ্লাইট আছে। অনুরূপ আমেরিকার ফ্লাইটও দুবাই থেকে অনেকগুলো ফ্লাইট আছে যেটা একটার পরে একটা ছাড়ছে। সেই কারণে তারা দুবাই এয়ারপোর্টেই আমেরিকা যে যাবেন তার ইমিগ্রেশন হয়ে যাবে। আর আমেরিকান এয়ারলাইন যেহেতু ঢাকায় জানা, ব্রিটিশ এয়ারওয়েজও ঢাকায় জানা, KLM হল্যান্ডের এয়ারলাইন ছিল, এটা আওয়ামী লীগ 96 সালে থাকা অবস্থায় বন্ধ হয়ে গেছে। ওই রকমভাবে ইউরোপীয় ভালো এয়ারলাইন্সগুলো বাংলাদেশে না যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স দিয়েই আমাদের ইউকে এবং আমেরিকাতে আসতে হয়, এবং ইউরোপের অন্যান্য দেশেও আসতে হয়। তাই এখন মধ্যপ্রাচ্যে যদি তারা ইমিগ্রেশন বসাই দেয়, তাহলে আপনারা ইউরোপ আমেরিকায় আসতে হলে মধ্যপ্রাচ্যে আপনাদেরকে আটকে দিবে আপনাদের ইমিগ্রেশন, এবং যার প্রতি নিষেধাজ্ঞা আছে তাদের লিস্ট দেখে, লিস্টটা দেখতে হয় না প্রিয় দর্শক, পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে তাদের কম্পিউটারে দেখাই দিবে, লাল চলে আসবে। যে কোনো মানুষ যখন তার নিষেধাজ্ঞা থাকবে, পৃথিবীর যে কোনো ইমিগ্রেশনে তার পাসপোর্টটা টাচ করার লগে লগেই দেখাই দিবে তার উপর কী কী নিষেধাজ্ঞা আছে, কী কী তার উপর অপরাধ হিসাবে সে কতটুকু অপরাধী। তাই এই সহজ কাজ এখন বর্তমান আধুনিক যুগে সেই কাজটি আমেরিকা দুবাইতে করে দিয়েছে, স্পেশালি মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশেরও অপরাধীরা এখানেই আটকিয়ে যাবে। এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে পুলিশ ভাইরা। যত কিছুই হোক, এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে পুলিশ ভাইরা। বলি, যতই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেন না কেন, ওই যে মিথ্যা মামলা দিছেন, পরকালের কথা চিন্তা করেন। এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই পাবেন না। হাবিবুর রশিদ হাবিব আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সে আদালতে আত্মসমর্পণ করেছিল যে এই সমস্ত মিথ্যা ভুয়া মামলায় তাকে জামিন দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম
এই সমস্ত মিথ্যা মামলাগুলোতে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা তাকে মুক্তি না দেওয়ায় আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি, নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই এই খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে আটকে রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, এই হাবিবুর রশিদ হাবিব একদিনে সৃষ্টি হয়নি। মাঠ পর্যায় থেকে রাজনীতি করে সে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অনেক বড় বড় পদে সে রাজনীতি করে এই জনগণের নেতৃত্ব দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই অনতি বিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দিতে হবে এবং হাবিবুর রশিদ হাবিব সহ এই পর্যন্ত যাদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে আমরা সকল রাজবন্দির আজকের এই সমাবেশ থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। তো প্রিয় দর্শক, নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।